নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। বার্ধক্যের নানান ক্রিয়াকলাপ নিয়ে আমাদের পরম শ্রদ্ধেয়া শ্রীমতী নবনীতা দেবসেন লিখেছিলেন এই গল্পটি, ঠাকুমার গল্প, যেটি আজকে আমাদের উপস্থাপনা। এই গল্পে পাঠে থাকছেন ঠাকুমা এবং গল্প কথকের কণ্ঠে শ্রীমতী চৈতালি চক্রবর্তী, রঞ্জনের কণ্ঠে শ্রী রাজা পাল, আর জ্যাঠামশাইয়ের কণ্ঠে আমি ভাস্কর গাঙ্গুলি। এই গল্পটির প্রচ্ছদটি এঁকেছেন শ্রী সন্দীপন ভট্টাচার্য। শুরু করছি আমাদের আজকের নিবেদন, ঠাকুমার গল্প। রঞ্জন বিমর্ষ মুখে উস্কো খুস্কো চুলে দাড়ি চুলকোতে চুলকোতে এসে ঘরে ঢুকলো। নবনীতাদি, ঠাকুমার। কি হয়েছে ঠাকুমার? হাতের কাজ ঠেলে দিয়ে খাড়া হয়ে বসি। রঞ্জনের ঠাকুমাটি আমাদের বড় প্রিয়জন। 90 ছুঁয়েছেন। এই বয়সে তো একটু ভয় ভয় করেই। শরীর খারাপ হয়েছে? কি হয়েছে ঠাকুমার? শরীর না, মাথাটা। সে আর নতুন কি, মাথা তো অনেক দিনই নিজের খেয়াল খুশিতে চলছে। আরে এক অন্য পরিচ্ছেদ। ইমরতি এখন ভয়ালো পরিণতির দিকে, শনৈ শনে। রঞ্জনটাকে নিয়ে বড় ঝামেলা। দুটো কথা বিশ্বাস করি তো পরের তিনটে করি। মুখ চোখ দেখলে কিছুতেই টের পাওয়া যাবে না সত্যি বলছে না ভুল মারছে। দুটোই তো অবিকল একরকম ভাবে পরিবেশিত হয়। সত্যিটাকে মনে হবে ভুল, আর ভুলটাকে সত্যি। বিশ্বাস করতেও ইচ্ছে হয় না, আবার বিশ্বাস না করলেও ঠকে যেতে পারি। ঠিক করে বল তো দেখি, কি হয়েছে? ঠাকুমার আমার ত্রিকোণ হবার বহু কারণ রয়েছে, তার কয়েকটা বলতে পারি। ধরুন, উনি বনের মধ্যে হঠাৎ একা রাত্রিপাত করতে বাধ্য হয়েছেন। আপনার ভয় করছি, তখন যদি ঠাকুমা থাকতেন আপনার কাছে, তিনি আপনার বালিশে 3 বার থাবড়া মেরে একটা মন্ত্র পড়ে দিতেন। মন্ত্রটা জরুরি, শিখে রাখুন। আমার তো যাযাবর স্বভাব, এখানে সেখানে অষ্টমন্দিরে শয়ন করবার সময় এই মন্ত্রটা খুবই কাজে লাগে। বালিশে 3 থাবড়া পর বলুন, কফল কফল কফল, সাপ চোরা বাঘা তিনে নিষ্ফল নিষ্ফল নিষ্ফল। যদ্দূর যায় কফলের এই রাও, সাপ চোরা বাঘা তিনে না বাড়াও পাও, যদি বাড়াও পাও দোহাই আমার ওস্তাদের মাথা খাও, মন আমার গুরুদেবের পায়। ওম গুরুদেব শিব, গুরুদেব শিব, গুরুদেব শিব। ওম। পরবর্তী স্টেপ, 3 বার 3 দিকে ঘুরে ঘুরে ভক্তি ভরে নমস্কার নিবেদন। সেই মন্ত্র অবশ্যই শুনতে পাবে জগতে যত সাপ চোর আর বাঘের দল। 3 গোষ্ঠীর কেউই আর পা বাড়াবে না এদিকে। ওস্তাদের বাঁধন দেওয়া আছে না, একেবারে নিশ্চিন্তি। শুধু আরশোলা আর মাকড়সার জন্য ঠাকুমার কোনো মন্ত্র আছে কিনা জেনে নিতে হবে, এইটাই বাকি। ঠাকুমার কীর্তি কাহিনী কি অল্প, খুব বিশিষ্ট মহিলা। এই সেদিন নীল আর্মস্ট্রং যে চাঁদে বেড়াতে গিয়েছিল, সেটাই টিভিতে আবার করে দেখাচ্ছিল। নাতিরা গিয়ে ঠাকুমাকে বলল, ঠাকুমা, শুনেছ কি হয়েছে? কি দেখলাম টিভিতে? চাঁদে মানুষ নেমেছে। এ তুমি কি কইলা মনু? চাঁদের কথাটা কি কইলা? চাঁদ দেখে মানুষ নামবে ঠাকুমা, চাঁদ আর দূরে নাই। নামছে কেন, উঠছে কইতে হয়। মানুষ আকাশে নামে কি কইরা? চাঁদে তো ওঠা লাগে, এই আর কি পুষ করিনি। তা সেই মানুষ করছে কি চাঁদে যাই? ওই তো হাঁটা চলা করছে, মানে ভেসে বেড়াচ্ছে আর কি। পা ডুবে ডুবে যাচ্ছে তো, ভালো করে হাঁটা যায় না চাঁদের মাটিতে। আহারে,
পাও তো ডুইবা যাইবই, বর্ষাকাল না, একেবারে ভাইসা বেড়াইতেছে বেচারা। তা অখন না যাইয়া শুকা সিজনে যায় নাই কেন? অখন তো আকাশেও মেঘ বিদ্যুৎ, চান্দে যাও নাকি সহজ ভ্রমণ, পথখান ই কম, দেখা মনে হয় কাছে, চাঁদ কিন্তু বহু দূর। কত দূর জানো? একেরে হিমালয় পর্বত টর্বত পার হইয়া কৈলাস পর্বতের কাছে। বলেই হাত জোড় করে নমস্কার। ঠাকুমার অভিনবত্ব বিভিন্নভাবে প্রকাশ পায়। সবাই মিলে গুলতানি করছে নাতিরা, ঠাকুমা গুটি গুটি উপস্থিত। ও মনু, তোমরা করো কি? 3:30টার এরোপ্লেন উইড়া গেল, অহন তোরা চা খাইবি না? এইটা তো তবু চা খাওনের টাইম, খেল করাইয়া দিতেছি। ঠাকুমা নিজে চা খান না। বেলা 3:30টার এরোপ্লেন, এরকম হয় নাকি? 8টার মেল ট্রেন, 10টা 15-র প্যাসেঞ্জার, বড় জোর 9:30টায় পাশের বাড়ির খুকুর স্কুল বাস, এসব হিসেব রাখতে পারে মানুষ। তাই বলে 3:30টার এরোপ্লেন দেখে ঘরের কাজকর্মের টাইম শিডিউল বানানো? হ্যাঁ, 3:30টার সময় আকাশ দিয়ে একটা জেট প্লেন যায় এবং ঠাকুমা তাই দিয়ে বিকেলটা শুরু করে। লও লও, সব তাজ গুছাও এইবারে, সায়ের টাইম। 3:30টার এরোপ্লেন উইরা গেছে গিয়া সেই কখন। সেই ঠাকুমার কি ভীমরতি হয়? তবে হ্যাঁ, ওর মাঝে মাঝে খেয়াল চাপে, নানা রকমের উদ্ভট খেয়াল। নাতিরাও তার মোকাবিলার জন্য সদা সর্বদা প্রস্তুত। ওই ঠাকুমারই নাতি তো তারা। যেমন একদিন ঠাকুমার মনে হলো সকলেই তাকে গঙ্গা স্নান করাবে বলে কথা দিয়েছিল, কিন্তু কেউ কথা রাখেনি। যেমনই মনে হওয়া অমনি অ্যাকশন শুরু। একই কথা ননস্টপ রিপিট করে যাবার অদম্য ক্ষমতা অনেক ঠাকুমারই থাকে, ওরও আছে। সকাল থেকে যাকেই পাচ্ছেন তাকেই কথাটা একবার বলে নিচ্ছে। ও মনু তপন, ও বাবধন চন্দন, আরে আরে রমজইনা, পোলাও কোথায়? তোরা যে কইছিলা তোমারে গঙ্গা স্নান করাইতে লইয়া যামু ঠাকুমা, তা কই লয়া গেলি না তো? ও বৌমা, একবার দি গঙ্গা স্নানে লইয়া যাবা আমারে? ও তারাপদ, তোমার মায়ের একবার গঙ্গা স্নান করাইয়া হানবা না তুমি? লয়া চলো না বাবা, গঙ্গায় 2টা ডুব দিয়া আসিগা, বড় পরাণে লয়। অবশেষে নাতিরা ঠাকুমাকে পাজাকোলা করে কোলে তুলে 2টো ঘর পার করে দাওয়ায় নিয়ে এসে সিঁড়ে দিয়ে উঠোনে নামিয়ে এনে বলল, এই তো গঙ্গা, গঙ্গায় এসে গেছি ঠাকুমা, স্নানটা তবে সেরে নাও চটপট। ঠাকুমা চোখ বড় বড় করে রোদে খটখটে উঠোনের দিকে তাকিয়ে বললেন, বাপরে, জোয়ার আইছে, ইস কি বড় বড় ঢেউ, সমুদ্রের মতো লাগে। তারপর নাতিদের বললেন, আরে ওরা আমারে কইরা থাক, আমি তো স্রোতে আইসা যাইতেছি, গায়ে তো শক্তি নাই, ও জলের কি টান। নাতিরা ঠাকুমাকে ধরে রইল। ঠাকুমা চোখ বুজে নাক টিপে ধরে গুনে গুনে 3টি ডুব দিয়ে উঠলেন, বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে। 3 নম্বর ডুবের পরেই হাত বাড়িয়ে দিলেন, সাকান দেখি। গামছা দেওয়া হোক। তারপর জয় জয় দেবী সুরধ্বনি গঙ্গে গাইতে গাইতে গা মাথা মুছে
ঠাকুমা আবার মহানন্দে নাতিদের কোলে চড়ে খাটে ফিরে এলেন পুণ্য স্নান সারা। আহ, এই আরাম, শরীর ঠান্ডা জুড়াইয়া গেল, গঙ্গা ছান বইলা কথা। এইটাকে ভীমরতি বলে ধরা হয়, তবে এরকমটা তো নতুন কিছুই ঘটনা নয়। আজ তাহলে রঞ্জনের এত বিচলিত লাগার কারণ কি? কেন ঠাকুমা নতুন করে কি করলেন আবার? এবার কি সমুদ্র স্নান, পুরীতে যাবেন? রঞ্জন গম্ভীর মুখে মাথা নাড়ল। জ্যাঠামশাইকে মেরে ফেলেছেন। সে কি? আমার মাথাটা ঘুরে গেল। বিলেতের কাগজে এসব পড়েছি কেবল। কি ভয়ানক! সকালে উঠে দেখি ঠাকুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কাপড়ের খুঁটে নাক চোখাচ্ছেন আর কাঁদছেন। রঞ্জন বলতে শুরু করলো। কেন ঠাকুমা কান্দো কেন? আমার অমূল্যটা আর নাই। হ্যাঁ, যত বাদে চিন্তা, কে কইল নাই? দেখা এক্কেরে ফিটফাট ঠিকঠাক। না, নাই, আমি জানি যে নাই। তোরা আমাদের মিথ্যা কথা কর। আরে অমূল্যা! ঠাকুমা নাইবেন না, খাবেন না, কথা বলবেন না, এক নাগারে হাপুস নয়নে জলজান্ত জ্যাঠামশাইয়ের জন্য পুত্রশোকে কাটবেন। কার আর সেটা বরদাস্ত হয়? বাড়ি সূত্র লোকে তাকে বোঝাচ্ছি জ্যাঠা টিপ্প আছেন, ফুর্তিতেই আছেন। কোন্নগর থেকে তেমন ঘন ঘন পড়িয়া এসে উঠতে পারছেন না ইদানিং। তাই বলি এমন অমঙ্গলে কান্না কাঁদতে হবে? ঠাকুমা কারোর কথাই বিশ্বাস করছেন না। আমি জানি তোরা আমারে ভুলাস। প্রত্যেকে চেষ্টা করে হার মেনে গেলাম। এদিকে ফোনে ঠাকুমা কথাবার্তা কিছুই শুনতে পান না। জ্যাঠার সঙ্গে ফোনে যে কথা বলিয়ে দেবো তারও তো উপায় নেই। কিছুতেই বুঝ বানানো যাচ্ছে না ঠাকুমাকে। অথচ মায়ের চোখে জলে নাকি সন্তানদের অকল্যাণ হয়। এই অশ্রু অবিলম্বে থামানো দরকার। সমূহ বিপত্তির শান্তি করতে জ্যাঠামশাইকে কোন্নগর থেকে সোজা ট্যাক্সি ভাড়া করে গড়িয়াতে নিয়ে আসা হলো। এবার ছেলেকে সশরীরে মায়ের সম্মুখে উপস্থিত করে দেওয়া হবে। রবিবার সকালে জ্যাঠামশাই এলেন, একেবারে হাসি খুশি মেজাজে। ট্যাক্সি ভাড়াটা এখান থেকেই দেওয়া হয়েছে। জ্যাঠামশাই হাতে করে কোন্নগর থেকে চমৎকার মাখা সন্দেশ এনেছেন ঠাকুমার জন্য। এবারে সমস্ত সমস্যার অবসান। আমরা নাচতে নাচতে গিয়ে বলি, ঠাকুমা, জ্যাঠামশাই এসেছেন। কে আইলো? জ্যাঠামশাই। কার জ্যাঠা? আমাদের জ্যাঠামশাই। হেইডা কেডা? কেডা মানে? তোমার বড় ছেলে। সে তো অমূল্যা ছিল। হ্যাঁ, সেই তো। অমূল্যা ছিল আবার কি কথা? জ্যাঠামশাই এসেছেন তোমার কাছে। অমূল্যা আইছে? হ্যাঁ হ্যাঁ, বলছি তো। অমূল্যা এই বাসাতে আইছে? আপনি হ্যাঁ, তবে আর বলছি কি, এই বাসাতে আইসবেন আমাদের জ্যাঠামশাই, তোমার অমূল্যা। আইল কেমনে? কি করে? শিকইলা? বাপরে! খাড়া ওদিনে কাপড়খানা পাল্টাইয়া লই। তাড়াতাড়ি তোরঙ্গ থেকে একটা তসরের কাপড় বের করেন তার ঠাকুমা। তাড়াহুড়ো করে সেটি গায়ে জড়িয়ে নেয় কোনো ক্রমে। সুধীর কাপড়টা খুলে রেখে ঠাকুমা বললেন, কই কই গেল অমূল্যা? দাও, ওরে ডাইকা দাও। ঠিক কথা কত বলো। জ্যাঠামশাই ঘরে ঢুকে
যেই নিচু হয়েছেন প্রণাম করতে, ঠাকুমা চিকড়ে সরে গিয়ে হা হা করে উঠলেন। থাক থাক, প্রণামে কাজ নাই। এই যে তুইলা এমনি এমনি কইরা নমো নমো করো, নমো নমো করো। বলতে বলতে নিজের বুকের কাছে 2 হাত বড় করে ঠাকুমাও ব্যথানশীলকে ভক্তি করে নমস্কার করলেন। প্রণাম করা, আশীর্বাদ করা, যাবতীয় ক্রিয়াকর্ম বাদ। ঠাকুমার এহেন আধুনিকতা দেখে জ্যাঠামশাই একটু ঘাবড়ে গেলেন মনে হলো। বিজয়ার সময়ও তো এমনটা ছিল না। জ্যাঠামশাই চেয়ারে বসলেন, ঠাকুমার চুপচাপ দেখে তাকে নেপে যাচ্ছেন। কথায় নেই, জ্যাঠার অস্বস্তি হলো। সাধারণত ঠাকুমার অনেক প্রশ্ন থাকে এই সময়টায়। তা মা ভালো আছো তো? আমি তো আছি ভালোই। তুমি কেমন আছো শুনি? ভালোই আছি। আইলা কি কই? তেজ কিতে ট্যাক্সি চলাচল করে? তা করে, খরচা আছে। খরচা তো থাকবই, এই পার ওই পার বইলা কথা। জ্যাঠা এবারে সন্দেশের বাক্সটা এগিয়ে দেন। মা, তোমার লাইগা সন্দেশ আনছি। ওইখানে যাই থাকাও, সন্দেশ নাকি বানায়? বাবা, কেন বানাবে না? বেশ ভালো সন্দেশ, অন্যরকম। একটু খেয়ে দেখো। খাইতাম না, ভালো না হইয়া পারে। কই থেকে আনছো? সহজ কথা, একেবারে ওই থেকে। ওই নামেই এপার ওপার সবই এক মা। ঠাকুমা একটুক্ষণ চুপ করে থাকে। খাও কি? মানে মানে ভাতটা খাইতে পারো? হ্যাঁ, ভাত টাত খেতে পারবো না কেন? রাইন্ধা দেয় কে? কেন, তোমার বৌমা? এই তুমি কি কইলা অমলা? বৌমাও? ঠাকুমা ডুকরে ওঠেন। বৌমাও? হায় হায় রে, আমারে খবরটাও কেউ দেয় নাই, আমারে কেউ কিছুই কয় না। বৌমার খবর আমারে দিলই না। ঠাকুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দেন। জ্যাঠা এবারে মৃদু নাট্যের মতন মৃদু ধমক লাগালো। কি আবার খবর দিব? শুধু শুধু কাইন্দ না তোমা। পার যদি কিছু খবর হইতে তোমারে দিতই। ছেলের বকুনি খেয়েই ঠাকুমার কান্না বন্ধ। নাক চোখ ফুটে বৌমা আছে কই? ঘরেই, যাইব কেনে? তা ভালো, তা ভালো। লগে লগে আসো দুইজনাই, সেই ভালো। প্রায় বাইরে দিতেছে, এইখানে যাইয়াও সেবা যত্ন পাইতাছো বৌমা। শূন্যও শান্তি। জ্যাঠামশাই দিশেহারা, কিছুতেই ঠাহর করতে পারছেন না। ঠাকুমার আসল সমস্যাটি তাকে জানানো হয়নি। ছেলেকে দেখতে পান, মন কেমন করছে ছেলের জন্য, এইটুকুই বলা হয়েছে তাকে। জ্যাঠামশাইয়ের নয় নয় করে বয়স 75-এর ওপর। ওইসব অলক্ষণের কথা তাকে খুলে বলা যায় না আজকাল। জ্যাঠামশাইয়েরও মনে মনে নানান রকম হোঁচট লাগছে, কিন্তু একটা জিনিস তিনি কিছুতেই গিলতে পারছেন না। মা, কও দেহি, তুমি আমারে প্রণাম করতে দিলা না কেন? ঠিক কইরা কও। জিভ কেটে মাথা নেড়ে ঠাকুমা বলছেন, সি সি, প্রণাম করতে হয় নাকি? ওই পার্থিকা আইসা
তুমি তো সকলের প্রণাম নিবা, তা ভালো আইসো, আমারে দেখনের লেগাই আইসো, সন্দেশ লইয়া আইসো, খুব ভালো। কিন্তু তাও একটা কথা বুঝি না, তুমি আইলা কিভাবে? তুমি প্রণাম নিবাটা জ্যাঠামশাই বুঝতে না পারলেও আলোচনা চালিয়ে যান মুখখানা, যার পরনাই বিভ্রান্ত দেখাতে থাকে যদিও। কইতাছি তো ট্যাক্সি কইরা কয়বার কমু শোনো নাই? ট্যাক্সি ওই পারেও যায়? যাইব না কেন, যাইতে তো মানা নাই। না মানে, আচ্ছা তুমি নিচে আইলা কিভাবে এইটা কও, নাকি ট্যাক্সি এর উপর উঠে চলে যা? জ্যাঠাই আবার উদ্ভ্রান্ত। এইটা তুই কি কইলা মা? ট্যাক্সি 3 তলার উপরে ওঠে নাকি? আমি সিঁড়ি দিয়া নাই মা, আইসা বড় রাস্তা থেকে ট্যাক্সি ধরি। সিঁড়ি? সিঁড়ি দিয়া উপর নিচ করো? না তা কি 3 তলা বাসায় কি লিফট বানায় নাকি? অসুবিধা হয় না? না, অহন পর্যন্ত তো হয় নাই, তবে ফিউচারের কথা কন যায় না মা। তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে। আমি তো জানি আধা কাঁচরা হইয়া পইরা আছে, কমপ্লিট হয়ে নাই। আইসে গাইছে, নিচে আইলা কেমনে? রাবণের সিঁড়ি? আমি কি সঙ্গে আছি মা? এই কথাটায় মা ফোঁস করে উঠে। স্বর্গনাথ তো কি তুমি কইলা গিয়া তোমার বাবার বড় কোলা? তুমি স্বর্গে যাবা না তো কি নরকে যাবা? তুমি ও কহুলা? জ্যাঠার এবারে আর ধৈর্য থাকে না। কিন্তু মা, সেইটা তো বহু পরের কথা। আগে তো মরি, অহন তো আমি বাইসা আছি। স্বর্গে যামু না নরকে যামু, এই প্রশ্নটা কেউ করে নাই আমারে। তুমি কইলা কেবল। কি কইলা? তুমি পয়সা আছো? ওলা, তুমি পয়সা আছো? তুমি যদি স্বর্গে যাও না, আমারও বললা মরে নাই রে, আমারও বললা পয়সা আছে রে। ঠাকুমার নোংরাস্ত্র অজর ধারায় ছড়তে লাগলো এবং গলা ছেড়ে ও কান্নাটা অবিকল মরা কান্নার মতন শোনাতে লাগলো। এর চাইতে সেই কুপিয়ে কুপিয়ে অমূল্যার নাই কান্নাটাই ভালো ছিল। জ্যাঠামশাই এতক্ষণ সবটা বুঝতে পারেন। ঠাকুমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন, মা গো, আসো তাইলে প্রণামটা অহন কইরা লই। লও লও, করো না প্রণাম, তোমার যত ইচ্ছা। তখন কি জানি, আমি তো জানি তুমি কই পার্থিকা, তাই তো হরবট কইরা সুতা কাপড় খানা পইরা আইলাম। জ্যাঠামশাইয়ের চিবুক ছুঁয়ে চুমু খেয়ে ঠাকুমা মিষ্টি করে হাসেন। তারপর হাত বাড়ালেন। কই দাও তো দেখি সন্দেশটা যে আনছিলা, জিনিস খান কেমন দেখি খাইয়া। আমি হাঁপ ছেড়ে বলি, যা, সব ভালো যার শেষ ভালো। কিন্তু শেষটা ভালো কিনা সেটাই তো সংশয়। সেদিন কণ্ঠেশ্বরের পৈতের দিনে সিরিয়াস গেল করেছে। রঞ্জন গুছিয়ে বসেছে। এতক্ষণে আমার চায়ের কথা মনে পড়ল। চা খাবি তো? রঞ্জন, আর কি আছে সঙ্গে, কি দেবে? আজকে হয়েছে মাংসের ঘুগনি। ব্রেড, নাগাও চা। খড়গের পৈতের দিনে বাড়িতে অত লোক, তার মধ্যে ঠাকুমা, বাবা তথা কাকা বনি প্রত্যেকে প্রেস্টিজ একেবারে পাংচার করে দিয়েছে। ও কেলো।
ঠাকুমার কেলোর কীর্তিগুলো শুনতে আমি সর্বদাই আগ্রহী। কি কেলো রে, কি কেলো? বাড়িতে উৎসব, সবাই জড়ো হয়েছে। জড়ো হওয়া মানেই সবার আগে ঠাকুমার কাছে যাওয়া। 3 ছেলেই একত্রে উপস্থিত। জ্যাঠামশাই বেচারি তখনও স্বর্গের সিঁড়ি পেটির দ্বারা তাড়িত। তাই তিনি ঠাকুমাকে প্রণাম করে বললেন, মা, আমারে চিনো? চেনুম না কেন? আমার নাম কি কাও দেখি? ঠাকুমা হঠাৎ জিভ কেটে সর্বোচ্চ ঘোমটা টেনে দিয়ে মুখ ঘুরিয়ে দিলেন। তারপর চোখের কোণ দিয়ে বিজির বিজির হেসে ফিসফিস করে জ্যাঠামশাইকে প্রায় কানে কানে বললেন, তমু কি কইলা? তোমার নাম যে আমার লইতে নাই মনু। ভাসুর ঠাকুরের নামে তোমার নাম দিছি কিনা? তুমি কইলা আমাগো বড় ওরা, সকলের আগে তুমি। শুনে তো সকলেই স্তব্ধ। তার ভাসুরের নাম? মোটেই না। তার ভাসুর ঠাকুর তো ঠাকুরদার দাদা বাবাদের জ্যাঠামশাই হল। তার নাম তো ক্ষীর প্রসাদ, জেঠুর নাম অমূল্য। এটা কি হলো? ঠাকুমাই বললেন, আইসা, নামের গোড়ায় অক্ষর কইয়া দিতাছি। শয়ে হয়ে আসিয়া নাম শুরু। ওয়াস হইছে। দর্শক মানুষ বজরা হতো। ক্ষেত্রপ্রসাদে ভয়ে ভয়ে আসতো কই? সে তো কেবল স্ফটিকেই থাকা সম্ভব। এ পরিবারে তো ওই নামের কোনো পূর্বসূরি আছেন বলে কখনো শুনিনি। এই শয়ে ভয়ে আসতো শুনে সেই অবধি চেয়ারের পিঠ ধরে জ্যাঠামশাই যে উঠে দাঁড়িয়েছেন আর বসেননি। এবারও জ্যাঠা একা নন, বাবা কাকা সকলেই বিচলিত হয়ে ঠাকমাকে চেপে ধরলেন। ঠিক করিয়া কয় দিনই মা, তোমার কয়টা পোলা, তাদের নাম কি কি? কাকু বললেন, মা, আমার পানি চাইয়া দেহ, কও তো আমি কে, আমার নাম কি? কাকু চ্যালেঞ্জের সামনে করে ঠাকুমাও মরিয়া। আর চালাকি চলছে না। এবার ঠাকুমা পুত্রের চোখে সোজাসুজি চোখ রেখে তাকালেন। তোমার চিনি না? আমার বললা আমি চিনুম না? নাম শুনবা কেন মনো? কোন আপন নামগুলো তো গো মনে নাই, তবে শুইনা লও, এই আমি কইয়া দিলাম। তারপরেই হঠাৎ নামটা পারবার মতো গড়গড় করে একপাত নাম আবৃত্তি করে গেলেন ঠাকুমা। বল বিহারি, বিনোদ বিহারি, বিমন বিহারি, পুলিন বিহারি, রাস বিহারি, তপন চন্দন। আমার সব কয়টা পোলা পাইনের নাম গয়না ল। ঘর শুদ্ধ শ্রদ্ধা তখন নির্বাক। ঠাকুমা 3 সন্তান, অমূল্য, তারাপদ, সদানন্দ, কেউ এই লিস্টে নেই। তাদের পুত্রের অবশ্য আছে, কিন্তু বাকি 5 জন বিহারী বাবুরা যে কারা, পরিবারের কেউ তা বলতে পারলো না। ঠাকুমা নামগুলি পেলেন কোথায়? নাতিদের নাম না হয় বোঝা গেল, ছেলেদের নাম বিস্মরণ। কেউ না হয় কষ্ট সৃষ্টি বোধগম্য হলো, কিন্তু এই 5টা উটকো নাম কাঁদিয়ে ঠাকুমা যে ইষ্টমন্ত্রের মতো মুখস্থ আউড়ে গেলেন। বিরাট এক রহস্যের সৃষ্টি করলো ওই অচেনা নামাবলী। ওরা কারা? রহস্যের মীমাংসা করলেন ঠাকুমারই ছোট ভাই, আমাদের মামা দাদু। ঠাকুমার এই একটিমাত্র ভাই মামা দাদু বললেন, ওই 5টি তাদের 5 দাদার নাম। মামা দাদুর জন্মের আগেই তারা গত হয়েছে মা শীতলার কৃপায়। ঠাকুমার বয়স তখন 4 বছর। এই কারণেই মামা দাদুর নাম হয়েছে শীতলাচরণ। ঠাকুমার বিয়ে হয়েছে 9 বছর বয়সে। ঠাকুরটাও দেখেননি এই সম্বন্ধীতে। কোথা থেকে যে তুলে এনেছেন ঠাকুমা শৈশবের স্মৃতি বিস্তৃত নামগুলো, আর বসিয়েও দিয়েছেন নিজের সন্তানদের নামের সারিতে, তার অতি প্রিয়জনদের নামের তালিকায়। কিন্তু শয়ে ভয়ে আসবো তার সমাধান মামা দাদুও ঠিক জানেন না। সুতরাং কিনারা হলো না।
এই ঘটনার উপসংহার এখনো বাকি আছে রীতি, এখানেই শেষ নয়। পরদিন সকালে উঠে ঠাকুমা মাকে দেখে জিজ্ঞেস করলেন, বৌমা, আমি কেডা? এহেন অস্তিত্ববাদী করতে মা একেবারে ভেবাচেকা খেয়ে হানুবল। কৌদিনী, আমি কেডা? প্রায় গোপন কথা বলা বলির বদল ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলেন ঠাকুমা। ষড়যন্ত্রের ভঙ্গিতে জিজ্ঞেস করলেন। অগত্যা তার বৌমা বললেন, মা, আপনি আমার শাশুড়ি, এই বাড়ির কর্তা মা, নন্ত বাহিনী। ঠাকুমা মন দিয়ে শুনলেন, তারপর পুরো কুচকে সন্দিগ্ধ সুরে বললেন, আনন্দ মোহিনী, হেডা আমার কেডা? বৌমা, ওই নাম খানকা। মার প্রায় কেঁদে ফেলার মতন অবস্থা। তখন আমরা গেলাম অভয় দিতে। ওই লাইনেই নয়, ট্র্যাক বদল। আরে, তুমিই তো আমাদের ঠাকুমা, আমাদের চিনতে পারছো না? আহ, তাই কো, আমি তো রঞ্জন চন্দনের ঠাকুমা। মাস মাস আর কইতে লাগবো না, বুঝছি। রঞ্জন থামলো। এই গল্পের টিকা হয় না। আমি শুধু চায়ের কাপটা এগিয়ে দিই। রঞ্জন চাটা শেষ করে আবার শুরু করলো। মেজদির নাতি হয়েছে, তাকে নিয়ে এসেছে ঠাকুমার কাছে। ঠাকুমা বসে আছেন বিছানায়, তার কোলে দেওয়া হলো তার কোলে দেওয়া হলো। ঠাকুমা তো পুটিকে কোলে করে খুব খুশি, অনেক আদর করছে, ছড়া কাটছে। ফর্সা ধপধপে ছোট্ট বাচ্চাটা মাসখানেক মাস দেড়েকের হবে। তার পরনে কিচ্ছু নেই, কেবল কোমরে কালো খুনশিতে একটা তামার পয়সা বাঁধা। ঠাকুমা আদর করতে করতে জিজ্ঞেস করলেন, ভারী সুন্দর, এইটা কি হইছে? বল না মাইয়া। সবাই সমস্বরে তেপিয়ে উঠেছি। কেন ঠাকুমা, ও তো তোমার কোলেই আছে, ছেলে না মেয়ে দেখাই তো যাচ্ছে সেটা। ঠাকুমা কোনো লজ্জা পেয়ে গেলেন, আত্ম করে মাথা নেড়ে মৃদুস্বরে বললেন, অত সত্য আমার বোন নাই, তোরাই কইয়া দে আমারে। আমি এবারেও কি বলবো ভেবে পাই না। শেষে রঞ্জনই কথা বলে। এ তো ছিল একরকম, কিন্তু গতকাল যা ঘটলো সেটা প্লাস্টিক। দুপুরে দিবারঞ্জের পর উঠে ঠাকুমা বেজায় ফুটতি, ব্যাপক চেঁচামেচি জোরে দিলে। হারাম উল্লাসে একেবারে ঝলমল করছে, কণ্ঠস্বরে বিয়ের আরো ব্যস্ততা। কই রে তপই না, রঞ্জই না, আমার চন্দন বুড়াটা কই গেলি তোর সব? আয় আয়, শীঘ্র আইসা আমারে তোর, আমারে তোর, আমারে পোড়াও খান্দানন্দ, ও তারাপদ, ও অমূল, দৌড়াইয়া আসো বাবা, আমারে পোড়া। আমরাই দৌড়ে যাই। ও ঠাকুমা, বলো কি তোমার? ও কি আকাতা কুকাদা বলছো? আহ, আমারে পোড়াইবি আর কখন? আমি তো মরছি, রাইতে বইরা গেছি, ওরা কেউ বোঝো না। এই, আর বিলম্ব না, জলদি জলদি পোড়া আমারে, রাইত হইলে তো মুশকিল, দিনে দিনেই লইয়া চল। সে ঠাকুমা, অমন বলে না, তুমি মরবে কেন? সাপ, তুমি মরনি। আমি মরছি, আমার লাগুল গেল কই? টাইকা দে, উড়াইতে কো আমারে। আরে না ঠাকুমা, মরনি তুমি। এই দেখো, মরলে কি ব্যথা লাগে? বলেই সাবধানে ঠাকুমার পায়ে এক রাম চিলটি। ও কি কি, মোরা মানুষের ব্যথা দেয়? মরছি তবু জ্বালাস, ওগুলো আচরণ নাই। আহা, মরা মানুষকে কি দেখা দেওয়ার দায় ঠাকুমা?
তাহলে তো পোড়ালেও তুমি ব্যথা পাবে, পাইবা না। তুমি দিতে এত ঠাকুমা, জিন্দা মানুষ তুমি। তোরা বলা পাইন, তোরা কিছু বোঝো না। আমি বাসি যেন মরছি, আর তোরা মরি নাই। লো লো আমারে ফুল এলো। মানাবো ঠাকুমা, সত্যি বলছি, তুমি মরনি। তুমি স্বপ্ন দেখেছ, স্বপ্ন। স্বপ্নে এই যে ব্যথা পেলে রেখে না। স্বপন ছিল ওইটা। হ্যাঁ ঠাকুমা, স্বপ্ন। মনে নাই। না না, মরবে কেন? তোমরা ঠিকঠাকই কইরাছি ঠাকুমা, মরো নাই তুমি, পাইতা আসো, জিন্দা আসো। শ্বাস প্রশ্বাস করতেছে তোমার, স্বপ্নই দেখছিলাম তুমি। একটু উজ্জ্বল মুখখানি মুহূর্তের মধ্যে বিবর্ণ, নিত্য ও মলিন হয়ে উঠত ঠাকুমা। না, আমি দেখতেছি কেবল এইবারেও মরণ হইল না তাইলে। খুব দুঃখী আছে ঠাকুমা চোখ বুঝে জবের মালা নাড়াচাড়া করতে শুরু করে দিলেন। তারপরেই মনে মনে বললেন, মনে নাই সাই। রঞ্জন চুপ করে গেল। স্তব্ধতা ভেঙে আমি বলি, ঘুগনিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর আজকে কি বলছেন ঠাকুমা? আজ কেমন মুড? আজ আজ যখন আমি বেরোচ্ছি আমাকে বললেন, রঞ্জনা, তুমি কি নয়াপাড়ায় যাও? নয়াপাড়ার দাদুরে একবার দেখা আইসু। ওর দুয়ার সব বানের জলে ভাইচা গেছে। শিব মন্দিরের উঁচা পাতালে পইরাছে, ত্রিপুত্র লইয়া গরু ছাগলের লগে। আমি বললাম, হ্যাঁ ঠাকুমা, দেখে আসবো। নয়াপাড়াটা কোথায় রঞ্জন? ঠাকুমার ভেসে যাওয়া বাপের বাড়ি। 82 বছর আগেকার বন্যার খবর নিতে পাঠিয়েছেন আমাকে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।